হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? গত রাতে তোমাদের কাছে আসতে পারিনি ঘটনা নিয়ে। তোমরা সবাই জানো গতকাল গেছিলাম বড় মায়ের কাছে পুরো সপরিবারে। আর এত গরম, এসে ভেবেছিলাম ভিডিও তোমাদের জন্য আমি অবশ্যই রেকর্ডিং করব, কিন্তু হয়ে ওঠেনি। তো চলো সময় নষ্ট করব না, আজকে জানিয়ে দিই ফুটেজ সহকারে ঘটনা আছে। সবাইকে বলবো মনোযোগ সহকারে শোনো, প্রশ্নও আছে, সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। আর একটা করে লাইক করে দিতে হবে যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, করে নিয়ে পাশে থাকতে হবে। তাহলে চলো ঘটনায় ফিরি। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা হচ্ছে বিধাননগরের। এক দিদিভাই তার জীবনের করুণ এক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। দিদিভাইয়ের নাম হচ্ছে অমলা, অমলা দাশগুপ্ত। দিদিভাই বলেছেন, আমার জীবনটা বড় অদ্ভুতভাবে ছোট থেকে কেটেছে। বাবার মৃত্যুর পর থেকে বাবাকে দেখতে পেতাম। জানি না কেন এরকম একটা সুপার ন্যাচারাল পাওয়ার আমার মধ্যে কবে কখন কোথা থেকে জন্ম নিল। বাড়িতে সবাইকে বলতাম, অনেক ছোট থাকার কারণে বাড়ির বড়রা আমার কথা কেউই কর্ণপাত করতেন না। সবাই ভাবতেন হয়তো বাবাকে আমি খুব ছোট বয়সে হারিয়ে ফেলেছি, হয়তো বারবার করে বাবার কথা বলি, হয়তো আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, না হলে পারে আমি নিজে নিজে বাবার কথা এত চিন্তা করি যার কারণে আমি আমার বাবাকে সর্বত্র দেখতে পারি। হ্যাঁ, আমার বাবাকে মৃত্যুর পরে আমি দেখতে পেতাম। তখন আমাদের বাড়ি মেদিনীপুর ছিল। মেদিনীপুরে কোনো একটি গ্রামে আমাদের বাড়ি ছিল। গ্রামে বলতে আমাদের কিন্তু বাড়ি বিশাল বড় দালান বাড়ি। জ্যাঠা কাকা মেজো পিসি সব এক বাড়িতে আমরা বসবাস করতাম। মেজো পিসি বিবাহিত জীবনে তার স্বামী মারা যান, তারপর থেকে আমার মেজো পিসি বিয়ে করেননি। একসঙ্গেই দাদাদের কাছে ওঠেন, দাদারা তাকে আশ্রয় দেয়, যেহেতু উনি বাবার একটা সম্পত্তি মেয়ের হয়। আর অনেক বড় দালান বাড়ি, বাড়ি তো পড়েই ছিল। যেখানে স্বামী মারা গেছে, শ্বশুর বাড়িতে সংসার করবে না, একটা মাত্র ছেলে ছিল পিসির, মানে যেখানে বিয়ে হয়েছিল পিসেমশাই একটা মাত্রই সন্তান ছিলেন তাদের। মৃত্যুর পর পিসি কিন্তু চলে আসে। তখন আমার যারা কাকা জ্যাঠা ছিলেন, আমার বাবা সবাই কিন্তু পিসিকে তাদের বাড়িতে থাকতে দেয়। একমাত্র পিসির কথা আমি কেন উল্লেখ করলাম, আমার বাড়িতে যখন আমি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার কোনো কিছুর মুখোমুখি হতাম, তখন একমাত্র আমার পিসি সেই কথা বিশ্বাস করতেন। সব থেকে বলা বাহুল্য বলে রাখি, আমি শুধু আমার বাবার মৃত্যুর পর বাবাকে না, আমার গ্রামে অনেকেই মারা গেছে। এক শান্তি কাকিমা বলে এক কাকিমা ছিলেন, মৃত্যুর পর সেই কাকিমাকে আমি দেখতাম সকালবেলা আমাদের ফুলের বাগানে প্রায়শই। জীবিত অবস্থায় কাকিমা আমাদের ফুলের বাগান থেকে ফুল তুলে আমাদের যতগুলো বাড়ির পরিবার আছে, একই ভিটেতে আমরা আলাদা আলাদা সবাই থাকি, সবাইকে ওই শান্তি কাকিমা ফুল তুলে দিয়ে যেতেন। মৃত্যুর পরেও আমি শান্তি কাকিমাকে ফুল তুলতে তো দেখিনি, কিন্তু বাগানে ঘুরতে অনেকবার দেখেছি। যখন আমি সবাইকে বলতাম, কেউ আমার কথা বিশ্বাস করতো না, শুধু একমাত্র আমার পিসি আমার কথা বিশ্বাস করতেন। হঠাৎ একদিন আমার বাবাকে আমি রাতের বেলা দেখলাম, আমার প্রচণ্ড শরীর খারাপ, আমার প্রচণ্ড গায়ে জ্বর। তখন আমি অনেক ছোট, আমার তখন বয়স আনুমানিক 9-10-এর মধ্যে। আমি দেখলাম আমার বাবা রাতের বেলা বসে আমার পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। ওই সময় আমরা বিছানার মধ্যে শুতাম না, আমাদের বিছানা বলতে ছিল ওই ঘরে ঢালা একটা মাদুর পেতে, তার উপরে কাঁথা দিয়ে, তার উপরে চাদর পেতে বিছানা করা হতো। আমার মা, আমার 2 ভাই, আমি ওখানেই শুতাম। আমার শুধু জেঠুমশাইয়ের ঘরেই একটা বড় বক্স, পুরনো কাঠের খাট ছিল। কারণ আমার জেঠু একটুখানি আমাদের বাড়ির মধ্যে যিনি বেশি টাকা আয় করতেন। এছাড়া মোটামুটি আমার কাকা, আমার বাবা সবাই খুবই চাষবাসের মধ্যেই জীবন কাটাতেন। যেখানে আমার বাবার মৃত্যুর পর আমার বাবাকে দেখতে পেতাম, তখন আমি বাড়িতে বললে কেউ বিশ্বাস করতো না। একদিন খুব কান্না করি, রাতের বেলা বাবার কথা খুব মনে পড়ছিল। বাবাকে আমি পেয়েছি 8-9 বছর, বাবার কথা খুব মনে পড়তো। বাবা খুব ভালোবাসতেন
বাবা আমাকে মানে নিজের কাঁধে বসিয়ে বসিয়ে ছোটবেলায় এদিকে ওইদিকে ঘোরাতে, বড় হতে হতে সাইকেলে করে বাবা গ্রাম ঘোরাতে নিয়ে যেতেন। মেলা আসলে আমার বাবা মেলায় নিয়ে যেতেন, বলতে হতো না। আমরা তো জানতাম না কোথায় কখন মেলা এসছে। দু ভাই আমাকে মেলায় নিয়ে যেতেন, মাকে নিয়ে যেতেন। বাবা তো বাবাই হয় না, বাবার কথাগুলো চিন্তা করতাম, খুব কাঁদতাম। একদিন খুব শরীর খারাপ, হঠাৎ পা গা প্রচন্ড ব্যথা করছে, জ্বরটা বেশি। তখন তো এত বলতে বলতেই ডাক্তার বাড়িতে আসতো না, বলতে বলতেই ডাক্তারের কাছে চলে যাব সেরকম সামর্থ্য আমাদের ছিল না। বাড়িতে শুয়ে মধ্যরাতে খুব গা হাত পা ব্যথা করছে, তাও আমি ঘুমাচ্ছি। হঠাৎ করে বুঝতে পারলাম একটা শক্তপোক্ত হাত আমার পায়ের ওপরে দু হাত দিয়ে যেন জোরে জোরে টিপে দিচ্ছে। কত ভালো লাগছে আমার। আমি ভাবলাম মনে হয় আমার মা বুঝতে পেরেছে মেয়ের গা হাত পা ব্যথা করছে, গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। বাইরে হঠাৎ করে খুব মেঘ করেছে, বাইরে মনে হচ্ছে বৃষ্টি আসবে। বিদ্যুৎ চমকাচ্ছে, তার শব্দ আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি। হঠাৎ করে খুব জল তেষ্টা পায়। আমি যখন চোখটা খুলি, খুলে দেখলাম এ কি, আমার বাবা। আমি ঘর অন্ধকার, অনেকক্ষণ ধরে চেয়ে রয়েছি, কোনো সাড়া নেই, শব্দ নেই। দুবার মা মা করে ডাকলাম, আমার মায়ের কোনো শব্দ পেলাম না। আমি তাকিয়ে রয়েছি, মা কোনো কথা বলছে না, আমার পা টিপে দিচ্ছে। হঠাৎ করে জানালা খোলা থাকায় অবস্থায় যে বাইরে কোনো জায়গায় বাজ পড়লো, তার যে আলোটা যখন এসে পড়ে, আমি দেখলাম আরে এ তো আমার মা না, আমার বাবার মতো কেউ। আমার মা তো আমার পাশে শুয়ে আছে। চিৎকার করে ভয় পেলাম, জানি না কেন ভয় পেয়েছিলাম। এর আগে বহুবার বাবাকে দেখেছি, কিন্তু সেই দিন ভয় পেলাম। সাথে সাথে মা উঠে আমাকে উঠিয়ে বসিয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে তোর, তুই ভয় পেলি কেন? আমি বললাম, মা এক্ষুনি আমি দেখলাম বাবা আমার পা টিপে দিচ্ছেন, বাবা এসছিল মা। তখন মা আমাকে বলল, তোর গায়ে প্রচণ্ড জ্বর, জ্বরের তোর বিগার উঠেছে, জ্বরের বিগারে তুই যা তা ভুল ভাল বকছিস। বাবা কোথা দিয়ে আসবে, বাবা তো মারা গেছে রে। বাবা মৃত্যুর পর কেউ কি আসতে পারে? কেন বাবাকে এত মনে করিস? সেই মানুষটাকে তার জায়গায় ঠিকঠাক থাকতে দে না। আমি কোনো মতে মানতে পারলাম না মায়ের কথা, কারণ আমি নিজের চোখে আমার বাবাকে দেখেছি। আমি বললাম, মা তুমি আমার কথা বিশ্বাস করো নাই করো, আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবা আমার পা টিপছিলেন। যত বড় হতে আস্তে আস্তে শুরু করলাম, একটা সময় গিয়ে আমি বড় হয়ে উঠলাম। যখন আমার 13 বছর বয়স, আমার সাথে অদ্ভুতভাবে তখন পাড়ার আমি সবাইকে দেখতে পাচ্ছি, যারা যারা মারা গেছে, রাতের বেলা এসে আমার নাম করে সবাই চিৎকার করে দাঁড়িয়ে ডাকতো। আমি একদিন খুব রাগে উঠে জানালাটা খুললাম, খুলে আমি দেখলাম যে যারা যারা আমাদের পাড়ায় মারা গেছে সবাই সারিবদ্ধভাবে আমাদের উঠানে দাঁড়িয়ে রয়েছে। আমি সবাইকে দেখছি, তারা আমাকে শুধু দু হাত বাড়িয়ে কিছু যেন বলছে। আমি বুঝতে পারছি না তাদের কথা, তারা সবাই মিলে যেন একসঙ্গে কিছু একটা আমাকে বলছে, আমি বুঝতে পারছি না। আমি ছুটে গিয়ে মাকে বললাম, মা 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 ওঠো, মা দেখো জানলা দিয়ে কেউ ডাকছে, মা ওঠো। মা বলছে, কি শুরু হয়েছে তোর, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? যত তুই বড় হচ্ছিস দিনের পর দিন তুই এইসব বলিস, কে ডাকবে? মা আমার সাথে 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 বেরোলো। বাইরে বেরিয়ে দেখলাম কেউ নেই, বাইরে তো কেউ নেই। রাতের অন্ধকার, চারপাশে ঝিঝি পোকার শব্দ, বাইরে ঠান্ডা বাতাস বইছে, কেউ তো কোথাও নেই। আমার মা বলল, তোকে ভালো কোনো ডাক্তার দেখাতে হবে, দেখি তোর জেঠু মশাইকে বলে, কারণ আমাদের এত টাকা বা এত শক্তি কোনোটাই নেই যে তোকে কলকাতা শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো। দেখি কালকে সকালে তোর জেঠু মশাইকে বলবো। জেঠিমা পছন্দ করতো না আমাদের, আমরা জেঠিমা বা জেঠুর সামনে গিয়ে দাঁড়ালে জেঠিমা আমাদের দুধ ছাই করে গরু ছাগলের মতো করে
যা তা কথা বলে তাড়িয়ে দিত। মা বলল, বাড়িতে বলা যাবে না, দিদি বলতে দেবে না, জেঠুমশাই হাটে দোকান আছে, দেখি হাটে একবার গিয়ে আজকে কথা বলবো। আমার মা আমাকে নিয়ে দু ভাইকে বাড়িতে রেখে আমাকে নিয়ে জেঠুমশাই হাটে যে দোকান ওখানে যায়। জেঠুমশাই বলল, কি ব্যাপার, বাড়িতে কোনো কথা নেই, দোকানে কেন এসছো তুমি বৌমা? আমার মা বলল, দাদা, আপনার বাবা, আপনার ভাই চলে যাওয়ার পর আপনারও তো কিছু কর্তব্য হয়, একই ভিটেতে থাকি, আপনার তো নিজের ভাইয়েরই সন্তান, মেয়েটার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, থেকে থেকেই জ্বর আসে, চোখের নিচগুলো কালি হয়ে গেছে, পড়াশোনা করতে পারে না, ও মরা মানুষকে দেখতে পায়, গ্রামে যারা যারা মারা গেছে তাদের দেখতে পায়। দাদা, আপনি কিছু করেন, নালে আমার স্বামীটাও ছেড়ে চলে গেছে কত দূর, এই মেয়েটাও আমার কাছে থাকবে না দাদা। তখন আমার জেঠুমশাই আমার মাকে বললেন, বৌমা, কি আর বলবো, বাড়িতে তো তোমার দিদি পছন্দই করে না তোমাদের, আমি যদি তোমাদের কোনো সাহায্য করি তাহলে পারে হয়তো আমার সাথে জানতে পারলে খুব অশান্তি করবে, চূড়ান্ত অশান্তির মুখে আমায় পড়তে হবে। তুমি একটা কাজ করো, তোমার যা সোনা দানা আছে সেগুলো তুমি বন্ধকি দাও, দিয়ে তুমি টাকা নিয়ে মেয়েটাকে সারাও। যদি তোমার বন্ধকি দিতে অসুবিধা হয়, কাউকে যদি জানাশোনা না থাকে, তুমি আমার কাছে এসো, সন্ধ্যাবেলা যারা সুদে দেয় কাবলিওলা, তাদের কাছে আমি তোমায় নিয়ে যাব। হ্যাঁ, চড়া সুদ হয়তো তোমায় দিতে হবে না, সোনা রেখে যদি তুমি নাও, আমি তো সাথে থাকবো, তুমি তাই এসো। আমার মা কাঁদতে কাঁদতে খুব হতাশা হয়ে মা আমাকে নিয়ে বাড়ি আসলেন। আমি মাকে বললাম, মা, কেন এসব করছো? আমার মাথা খারাপ হয়নি মা। হ্যাঁ, জ্বর আসে, আমি ভয় পাই মা, আসলে আমার বয়সটা তো সেরকম না, আমি জানি না কেন এই আমার পাড়ায় যারা যারা মারা গেছে মা, আমি সবাইকে দেখতে পাই মা, তারা আমাকে রাতের বেলা এসে ডাকে, কিছু বলতে চায়। আমার মা আমার কথা কোনো মতে বিশ্বাস করে না। আমার মা আমাকে বলে, কেন তুই এইসব কথা বানিয়ে বানিয়ে বলিস? কেন তোকে পাড়ার যারা মারা গেছে তোর কাছে আসবে? যদি কেউ দেখা দেওয়ার হয় তার পরিবারকে দেখা দেবে, তার আত্মীয় পরিজন গ্রামের আরো লোক দেখতে পাবে, তোকে কেন? আমি মাকে বললাম, মা, আমি দেখতে পাই, তুমি বিশ্বাস করো কি না করো, আমি তো তোমায় দেখাতে পারি না, তোমাকে আমি বিশ্বাসটা করাবো কি করে? এই কথা পর্যন্ত হলো। বাড়ি আসলাম বিষণ্ণ মুখে। আমার জেঠিমা হঠাৎ করে আমার মাকে বলল, বোন, একটু আমার ঘরে এসো তো। আমার মা ভাবলো যে কোনোদিন আমাকে ডাকে না, আজকে সে আমাকে নিজে থেকে ডাকছে, যাই, দিদি নিশ্চয়ই কিছু জানতে পেরেছে। আবার একটা মনে ভয় লাগছে যে দিদি বকা দেবে না তো, দাদার কাছে গেছিলাম বলে। আমার মা বাড়িতে গিয়ে সেই বাইরের পরা শাড়ি খুলে ঘরে পরা একটা ছেঁড়া ছাপা শাড়ি পরে, আমাদের তখন অবস্থাটাই এরকম, আমার মা আমার জেঠি কাছে গেল। জেঠিমা বলল, বসো বসো, তোমার সাথে আমার কথা আছে। আমাকেও ডাকতে বলল। মা আমাকে ডাকলো, আমি গেলাম। যেতে জেঠিমা বলল, দেখো, তোমার স্বামীটা অকালে মারা গেল, জানি না তোমার কপালের দোষ না নিয়তিতে ছিল, তোমার এখন কেউ নেই, তোমার বলতে গেলে এখন তোমার বড় ভাসুরই সব, কারণ সে তো তোমার দাদা আর আমি, এছাড়া তো তোমার বাপের বাড়ির লোকজনেরও খাওয়া জোটে না, প্রত্যন্ত গ্রামে থাকো তোমরা, কি করবে বলো তো? তোমরা একটা কাজ করো, এই বাড়িটা আমরা বিক্রি করব, তোমাদের কিছু টাকা দেব, তোমরা সেই টাকাটা নিয়ে এখান থেকে অন্যত্র চলে যাও। আমার মা তখন কাঁদতে কাঁদতে বলল, বিয়ের পর থেকে এই ভিটেতেই আমি বড় হয়েছি, অনেক অল্প বয়সে বিয়ে হয় আমার মায়ের। আমার জেঠিমাকে বলল যে, দিদি, কি বলছো দিদি, কোথায় যাব? দুটো ছোট ছোট বাচ্চা ছেলে, একটি মেয়ে, মেয়েটা সমবয়সী হচ্ছে, মেয়েটি বড় হচ্ছে, ওকে নিয়ে কোথায় যাব? সমাজ তো ভালো না, চিনি জানি না কিছুই। তখন আমার জেঠিমা বলল, যেখানে পারো চলে যাও,
বাড়িটা বিক্রি করব। তোমাকে তো বিনা পয়সায় তাড়িয়ে দিচ্ছি না। বিনা পয়সায় তাড়িয়ে দিলেও তোমার সাথে কে সাথ দেবে? আমাদের গ্রামের লোক আমাদের পাশেই দাঁড়াবে। ভালো মুখে বলছি, চলে যাও। তখন আমার মা হঠাৎ করে বলল, দিদি তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? এই জমির অধিকার আমারও আছে। তখন জেঠিমা বলল, হ্যাঁ তোমার তো আছে, তার জন্যই তো বলছি যে একটা টাকা তোমাকে দেব। তোমাকে তো এমনি বলছি না যে তুমি চলে যাও। তাহলে তুমি কেন ঘাবড়াচ্ছ? তখন জেঠিমার কথায় আমার মা জেঠিমাকে বলল, ঠিক আছে দিদি, তুমি একটু আমাকে 2 দিন সময় দাও। আমি আমার 2 বাচ্চা ছেলে, একটি মেয়েকে নিয়ে কোথায় যাব জানি না। তবে শেষ ঠিকানা আমার মায়ের বাড়ি, কিন্তু ওখানে আমার দাদা আমাকে উঠতে দেবে না। মানে আমার বড় মামা। ছোট মামা তো মারা গেছে ছোটবেলায়, বড় মামা শুধু আছে। বড় মামা আমার মাকে পছন্দ করতো না, বড় মামা উঠতে দেবে না। মা তখন বলল, আমি যাব তো যাব কোথায়? তখন আমার জেঠি বলল, দেখো বাড়ি তো বিক্রি করে দেবো, কোথায় যাবে না যাবে, এখানে তো যারা বাড়ি নেবে তোমাকে থাকতে দেবে না, তাহলে তুমি কোথায় যাবে সেটা তুমিই জানো। তখন ভালো করে বুঝতে পারলাম এই কথা আমার জেঠিমার না, এটা আমার জ্যাঠামশাইয়েরও মুখের কথা। আমার মা টাকা পয়সা যা ছিল টুকটাক সেগুলো যত্ন করে রেখে দেয়। আর যে সোনা দানা ছিল, আমার মা সেই সোনা দানা যে আর নিয়ে জেঠুমশাইয়ের কাছে যাননি। দেখতে দেখতে সব কথা হয়েই ছিল। আমরা নাও বললে যে বাড়িটা বিক্রি হয়েই যেত। ঝামেলা করে আমার মা পারতো না, মাথার উপর আমার বাবা নেই। আমাদেরকে কয়েক লাখ টাকা দেয়, ওই 1,20,000 কি 25,000 টাকা মতো দেয়। ওই সময় ওই টাকাটার ভ্যালু ছিল। জানি না আমার জেঠুমশাই আমার জেঠিমা কত হাজারে বা কত লাখে বিক্রি করেছে, আমরা কিছুই জানি না। আমাদের কিছুই বলেনি। হঠাৎ করে আমার জেঠুমশাই আর জেঠিমা একদিন দুপুরবেলা হঠাৎ এসে বলল, এই নাও টাকাটা বৌমা, জমিটা বিক্রি হয়ে গেছে বাড়ি সহকারে, আমরাও চলে যাব অন্য জায়গায়, তোমরাও এবার দেখো কোথায় থাকবে, যোগাযোগ রেখো, কোনো সময় আসলে পারে এই গ্রামেই আমরা থাকবো। আমার মায়ের মাথায় বজ্রঘাত ভেঙে পড়লো। মা কোথায় যাবে? মাকে 3টে মাস টাইম দেওয়া হয়, 3টে মাসের মধ্যে বলেছে চলে যেতে। এই সময় আমার মায়ের জীবনে একজন লোক আসে। আসলে আমার মা এতটা অসহায় ছিল, এতটা বোকা ছিল, নিজে ভালো মন্দটা নিজে বুঝতো না। মা যখন হাটে যেত, হাটে সেই লোকটি সবজি বিক্রি করত। তার ওখানে 3টে দোকান ছিল। তার অর্থ অবস্থা ভালো, আমার মাকে দেখতে শুনতে ভালো ছিল। আর বেশি বয়স না, অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে। মাকে ওই লোকটি বিয়ের প্রস্তাব দেয়, মা কোনো মতেই সেটা মানেনি। মা বাড়িতে এসে, যেহেতু মায়ের একমাত্র সঙ্গী ছিলাম আমি, মা আমাকে বলল, তখন আমার বয়স আনুমানিক 14 বছর ছাড়িয়ে 15-এ পা দেব, যথেষ্ট বুঝি, পড়াশোনা করছি। মা আমাকে বলল যে এরকম একজন আমাকে প্রস্তাব দিচ্ছে বিয়ে করার, আমি কি করব? আমি তখন আমার মাকে জোর দিয়ে বললাম, মা আমাদের মাথার উপরে বাবার একটা হাত দরকার, তুমি তাকে বিয়ে করো। আমার মাকে আমি বললাম, মা বাবার হাতটা থাকা দরকার, হচ্ছি পড়াশোনা শিখছি। তখন আমার মা আমার কথায় সহমত দিয়ে মা বলল, ঠিক আছে, তুই তো আমার বড় মেয়ে, তুই তো আমার বন্ধু। আমার মা আমার কথা শুনে তাকে বিয়ে করলো। যখন সেই গ্রামের লোকটিকে আমার মা বিয়ে করে, তখন তার বউ ছিল আগে, তার বউ তাকে ছেড়ে চলে যায়। আমার মা অসহায়, মা কিছুই জানতো না। আমার মা খুব বোকা সাদাসিধে। তখন পাড়ার লোক আমার মাকে ধরে যা তা কথা বলতে শুরু করলো। আমার মা যাকে বিয়ে করে তাকে বলল যে আমি তো কিছুই জানতাম না, আর তুমি তো আমাকে এইসব কথা বলনি, যে তোমার আগে একটা বউ ছিল, সে তোমার কাছ দিয়ে অনেক দূরে চলে গেছে, আমি তো এইসব বুঝি না, আমাকে কেন মিথ্যেভাবে তুমি বিয়েটা করলে? আমি তো ভালো ছিলাম।
তখন সেই লোকটি বলল যে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথ কোনো দিন ছাড়বো না। তখন সেই লোকটার হাত ধরে আমার দু ভাই, আমার মা, আমরা কলকাতা বিধাননগরে আসলাম। সেই লোকটির এক মহাজন বিধাননগরে থাকতেন, উনি একটা বাড়ি আমাদেরকে দিলেন। সেই বাড়িতে যখন এসে উঠলাম, হঠাৎ দুদিন না যেতে যেতেই বাড়িতে ওই যে আমার বাবা, আমার মা, আমার দু ভাই, আমরা 5 জন মানুষ ছাড়াও আমি 2জন মানুষকে প্রায় ওই ঘরের মধ্যে দেখতে পারতাম। কিন্তু তাদেরকে আমি রাতে খাবার সময় দেখতাম না, দুপুরবেলা খাবার সময় দেখতাম না। তারা আমাদের সাথে খাবার খেতে বসতেন না, তারা আমাদের সাথে কথা বলতেন না, তারা আমাদের ভালো মন্দ কোনো সময় জিজ্ঞেস করতেন না। কিন্তু আমি 2জন মানুষকে সর্বদা দেখতাম আমাদেরই ঘরে ঘুরে বেড়াচ্ছে, খাটের উপর বসে আছে, মেঝেতে বসে রয়েছে, ঘরের কোণে, সিঁড়িতে, যত্রতত্র দেখতে পেতাম। আমি ভয়তে আমার মাকে কোনো কথা বলতাম না, কারণ যেহেতু আমি মৃত মানুষদের দেখতে পাই, উনি হয়তো জিনিসগুলো সহ্য করতে পারবে না, তার কারণে আমি বলতাম না, চুপচাপ থাকতাম। একদিন আমি সন্ধ্যাবেলা বসে বই পড়ছি, আমার বাবা, আমার মা, আস্তে আস্তে না আমাদের যেন সব কিছু খুব ভালো হচ্ছে। আমার মা একটু আস্তে আস্তে নিজেকে নিজের মতো করে সুন্দর করে সাজানো গোছানো, নিজেকে নিজের মতো করে তুলছে, খুব ভালো লাগতো। ভাইরাও কলকাতা শহরের মতো জায়গায় খেলতে যেত, তারাও বড় হচ্ছে, তাদেরও বন্ধু বান্ধব হচ্ছে। আমারও তখন মোটামুটি কলেজে যাবার একটা বয়স হয়ে গেছে, কলেজে ভর্তি হব। আমাদের গ্রামের জীবনটা পরিবর্তন করে শহরে আমরা নিজেরা তখন নিজেদেরকে গোছাচ্ছি। সন্ধ্যাবেলা দু ভাই আমার খেলতে গেছে, আমার বাবা, আমার মা 2জনে একটু ঘুরতে গেছে। আমি একা একা বই পড়ছি। আমার পড়াশোনা করতে বরাবর খুব ভালো লাগতো। আমি হঠাৎ করে দেখলাম সিঁড়ি থেকে 2জন নামলো, একজন চলে গেল রান্নাঘরের দিকে, অনেক বড় ঘর, আর একজন সিঁড়িতে এমনভাবে বসলো যেন সে আমার দিকে কঠোরভাবে, খুব রাগ রাগ করে একটা, সেই বিকট দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না, আমার দিকে তাকিয়ে রয়েছে সিঁড়িতে বসে। এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য আমি তার দিকে দেখছি, সে আমার দিকে দেখছে, আমি তাকে দেখছি, সে আমাকে দেখছে। আমার তো ভয় লাগার কথা না, কারণ এই 2জন মানুষকে আমি তো এই ঘরে দেখি না, এরা তো মানুষ না। আমি তো বুঝতেই পেরেছি, আজকে যাই হোক বাবা মা আসলে সবটা বলবো। যখন মনে মনে ভাবছি, ওই দিকে তাকিয়ে আছি, 1 পা 2 পা 3 পা করে আস্তে আস্তে হেঁটে সে আমার কাছে এসে দাঁড়ায়। আমার এতটাও সাহস নেই, আমি তো তাদের চিনি না, আমার সাহস নেই, আমার ভয় লাগছে। আমি বুঝতে পারছি তারা কোনো মানুষ না, তারা আত্মা। তারা আমার দিকে যে এসে দাঁড়িয়ে রয়েছে, প্রথমে একজন আসে, তার পেছনে 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 আর একজন এসে দাঁড়ায়। আমার এতটাও সাহস নেই যে আমি মুখের দিকে চোখ তুলে তাকাবো। আমাকে একটাই কথা বলল, যিনি সামনে দাঁড়িয়েছিলেন, ওনার কণ্ঠ না, পেছন থেকে আসলো একটা ভয়ঙ্কর ভারী গলায়, এই বাড়ি দিয়ে তোরা চলে যা, এই বাড়ি দিয়ে তোরা চলে যা। দুবার এই কথা বলতে আমি ওখানেই জ্ঞান হারাই, কারণ এতটাই কণ্ঠটা ভারী ছিল, আর এতটাই সারা ঘরের মধ্যে কথাটা ঘুরছিল, যেন মনে হচ্ছিল সব দেয়াল থেকে ঘুরে কথাটা আমাকে ধাক্কা দিচ্ছে 2 কানে। আমি কখন যে জ্ঞান হারাই আমি নিজেও জানি না। হঠাৎ জানি না কতক্ষণ পর আমার বাবা, আমার মা, তার আগে আমার 2 ভাই আসে। 2 ভাই সবাই আমাকে যখন ডাকছে, চিৎকার করে মা কাঁদছে, কি হলো, সবাই ডাকছে জল দিতে। অনেক পরে আমার জ্ঞান আসে, আমি ডাক শুনতে পাচ্ছি কিন্তু চোখ খুলতে পারছি না। যখন আমার জ্ঞান ফিরল, আমি কেঁদে কেঁদে আমার সেই নতুন বাবা, আমার মাকে বললাম। তখন আমার বাবা বলল, এ কি, তাই নাকি, এরকম? তখন আমার মা আমার বাবাকে বলল, আমার যে ছোট্টবেলা থেকে আত্মাদের দেখার যে ঘটনা ঘটে,
সেটা তখন বলল যে ছোটবেলা দিয়েই ওর মধ্যে এই জিনিসটা আছে। আমাদেরকে দিদিভাই বলেন, তখন ওই বাড়িতে জানতে পারলাম যাদের আমি দেখতাম ওই বাড়িতে তারা থাকতো আগে, মানে যে ছেলেটিকে মেয়েটিকে দেখতাম তারা ছিল ওই বাড়ির বড় ছেলে আর মেয়ে। ছেলেটি মেয়েটি ওই বাড়িতে অসুখে মারা যায়। সে অনেক পূর্বের কথা। অসুখে মারা যেতে তার মা বাবা ওই বাড়িতেই থাকতেন। তারপর তারা ওখান থেকে ওই বাড়ি তালা দিয়ে অন্যত্র চলে যায়, অন্য লোকের অধীনে রেখে। ওই বাড়ির মালিক আজ পর্যন্ত আসেনি। ওই বাড়ি কার আজ পর্যন্ত আমরা জানি না। ওই বাড়িতে এখনো আমরা রয়েছি। আমরা ফুটেজটা পাঠালাম, আমাকে দিদিভাই ফুটেজ দিয়েছে, তোমরা ফুটেজটা দেখো। আর কত বড় বাড়ি। দিদিভাইরা বাড়িতে যখন ঢুকেছিল, দিদিভাইরা তখন বাড়ির অবস্থা এরকম ছিল না। এখন দিদিভাইরা নতুন করে রং করেছে, নতুন করে বাড়িটাকে সারিয়েছে। এখন যেরকম চলছে মার্বেল টাইল সবকিছু লাগিয়েছে সেই বাড়িতে, কারণ ওই বাড়িটা এখন তাদেরই হয়ে গেছে। কারণ বাড়ির যিনি মালিক বা মালকিন ছিলেন তারা কেউই কোনোদিন যোগাযোগ করেনি। আশেপাশের লোক যে করে দিয়েছে বাড়িটা, যার আন্ডারে ছিল, সে বলেছে তোরা থাক। তোরা যত বছর থাকবি থাক, বাড়ির কোনো মালিকানা নেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা ফুটেজটা দেখেছো। এবার তোমরা বলো ঘটনাটা কেমন লাগলো। এবার তোমাদের কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, আমাদের বোন কত বছর বয়সে প্রথম আত্মাদের দেখতে পারতো? মানে যখন পাড়ার যারা যারা মারা গেছে তাদেরকে দেখতো, তখন বোনের বয়স কত ছিল এটা বলবে। আর আর একটা প্রশ্ন হচ্ছে, বোনের যে, মানে বোন না, সরি দিদিভাই, বোন বোন বলি তো সবাইকে বোন বেরোচ্ছে, দিদিভাই। দিদিভাই বয়সে অনেকই বড়, ওনার এখন ভালো বয়স হয়েছে। দিদিভাইয়ের যে জেঠুমশাই ছিলেন তার দোকান কোথায় ছিল? আমি কিন্তু ঘটনা বলতে বলতে বলেছি। ঠিক আছে, দেখি কে কে মনোযোগ সহকারে শুনেছো, প্রশ্নের উত্তর আমাকে সঠিক দিতে পারো। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের তাড়াতাড়ি নামগুলো বলে দিই। প্রথম আমাদের কমেন্ট করেছে লিপিকা বেরা দিদিভাই, বলেছে লাভ ইউ বনু, লাভ ইউ টু দিদিভাই। তারপর বং হিন্দু হেসেল, তারপর আমাদের স্বপ্না বাজাল দিদিভাই, তারপর সন্তুর দুনিয়া, তারপর কমেন্ট করেছো সর্বশ্রী শীল সুকন্যা, তারপর সন্তুর দুনিয়া টিনা ঘোষ, তারপর পূজা দাস, তারপর কাজল সাহা, তারপর কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল, তারপর লক্ষ্মী ভট্টাচার্য বলেছো লাভ ইউ টু। তারপর রিমলি বিশ্বাস বলেছো দিদিভাই এত গরমে কেমন আছো? একদম ভালো না। আমি জানি কেউই ভালো নেই, আমি কেন মিথ্যা কথা কেন বলবো, একদম ভালো না। তারপর নৌওয়ান ভাই, তারপর আবার কাজল সাহা বলেছো দিদিভাই তোমার নতুন ঘটনা শুনতে পারছি না, আজ আমার শরীরটা খারাপ। আচ্ছা। তারপর বর্ষা বোন, তারপরে সন্তুর দুনিয়া, অ্যাঞ্জেলিনা সোরেন, কিউট দিশা ব্লগ, তারপরে প্রিন্স শ্রাবণ, তারপরে সায়ন চৌধুরী, তারপর কমেন্ট করেছো রমা কর্মকার, বর্ষা সরকার, সুজাতা দাস, মা মেয়ে কমেন্ট করেছো। তারপর প্যান্থার গেমিং ওয়াইটি বলেছে সোনা পরি, খুব ভয় লেগেছিল ঘটনাটা শুনে, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো দাদাভাই। তারপর হচ্ছে মমিতা কর্মকার, তারপর কমেন্ট করেছো মিতা ভাইবস থেকে, তারপর আব্দুল হক ভাই, তারপর কৌশিকী ঘোষ, শিল্পী দি, তারপরে মৌ রয়, তারপরে টুকু সাবারওয়াল, পাপ্পু দে, পারমিতা সাহা, সুনীল ভট্টাচার্য, তারপরে সুমনা ভট্টাচার্য, টুকু সাবারওয়াল, প্রিন্স শ্রাবণ, নীলিমা সিং,
সুপর্ণা দি, সেবসী, রূপা দে, রুচিরা হালদার, তারপর রেশমি ভট্টাচার্য, বনশ্রী দে, তারপর মৌসুমী অধিকারী, রাজীব জয়সওয়াল, কিষাণু মান্না, সোমা দাস পরিবার থেকে, তারপরে মণিদীপা ব্যানার্জি, তারপরে রুদ্রজিৎ রয়, তারপর কমেন্ট করেছো উত্তম বড়ুয়া, তারপরে কৃষ্ণা মুখার্জি, তারপরে কমেন্ট করেছো সুপর্ণা কুন্ডু, পিন্টু ঘোষ, একদম প্রথম কমেন্ট করেছিলে তাকে আমি প্রিন্ট করে দিয়েছিলাম বর্ষা সরকার। এবার থেকে ফার্স্ট কমেন্ট যে করবে তাকে প্রথম প্রিন্ট করে দেবো, ঠিক আছে? তো চলো এখনের মতো আসছি, দেখা হবে আগামীকাল তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল, গুড নাইট।